কোনো মৃত্যুই কারো জন্যে উল্লাসের ব্যাপার হতে পারে না। গত রাতে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার তার মৃত্যু, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কেউ এটা নিয়ে শোক প্রকাশ করছেন, কেউ উল্লাস প্রকাশ করছেন। কারিনা কায়সার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে যখন লাইফ সাপোর্টে মুমূর্ষু অবস্থা, তখন থেকেই আলোচনা চলছিল। এই হাসপাতালে ভর্তি হওয়ার খবর যখন প্রকাশিত হলো, তখন মূলত কারিনা কায়সারকে তারকা হয়ে যেতে দেখলাম আমরা। এর আগে তাকে নিয়ে কখনো আলোচনা শুনিনি। 24-এর শেখ হাসিনা পতনের পরেও তাকে নিয়ে এই 2 বছরে তেমন কোনো আলোচনা দেখিনি। তার সবথেকে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদের তিনি সন্তান, এবং বাংলাদেশের কিংবদন্তি গ্র্যান্ড মাস্টার রানী হামিদের তিনি নাতনি। তার সমৃদ্ধ পরিবার, ওই পরিবারই তার পরিবারটাই একটা তারকা পরিবার। সেই কারণে তার প্রচারটা হয়তো আরও দ্রুত হয়েছে। কারিনার মৃত্যুর পরে যা হচ্ছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। কেন একটা মৃত্যুকে কেন্দ্র করে উল্লাস হচ্ছে, সেই ব্যাপারে নানাভাবে কথা উঠছে। সেখানেই প্রশ্ন আসে যে আজকে কোনো মৃত্যু নিয়ে যখন উল্লাস হচ্ছে, আমাদের সমাজটা এতটাই ভব্যতা, সভ্যতা বিবর্জিত একটা সমাজে পরিণত হয়েছে, এই সমাজটা কেন এভাবে পরিবর্তন হলো, এরকম পর্যায়ে কেন গেল? বাংলাদেশে কি এই প্রথম যে কারো মৃত্যুতে অন্য কেউ উল্লাস প্রকাশ করছে? আমার মনে হয় এটা প্রথম নয়। কারো মৃত্যুতে উল্লাস প্রকাশ করার ইতিহাস শুরু হয় বাংলাদেশে মূলত 1975 সালে বঙ্গবন্ধু মৃত্যুর পরে। এবং বঙ্গবন্ধু মৃত্যুর পরে সেই সময় যতটা না উল্লাস হয়েছে, তার চাইতে বেশি ইদানিং বঙ্গবন্ধুর ওই বিষয়টাকে কেন্দ্র করে সবথেকে বেশি উল্লাস হতে দেখেছি। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই ব্যাপারটা নিয়ে এত বেশি নোংরামি করা হয়েছে, উল্লাস প্রকাশ করা হয়েছে, এবং তারপরে গত 2 বছরে উল্লাস পাল্টা উল্লাস, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেটা নিয়ে কথা বলবো, একটু ইতিহাসের কাছে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি কারিনা কায়সারকে নিয়ে পক্ষে বিপক্ষে দুই পক্ষই ফেসবুকে কি ধরনের আলাপ করছেন, সেই ধরনের আলাপ করা উচিত কিনা। আমি যখন একটা কথা বলছি, সেই কথাটা আমি আগে মনে রেখেছিলাম কিনা, কিংবা আমি যখন একটা কাজ এখন করছি, ভবিষ্যতে আমার উপরেও সেটা আসতে পারে, সেটা ব্যাপারে আমি সচেতন কিনা, সেটা আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আমাদের এই সমাজটা কত নোংরা, কত নষ্ট সমাজে পরিণত করে ফেলেছি আমরা নিজেরাই। এর জন্য দায় কার, সেটাও খোঁজার চেষ্টা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কারো মৃত্যু কারো উল্লাসের অন্য কারো উল্লাসের বিষয়বস্তু হওয়ার কথা নয় কোনো সভ্য সমাজে। পশুদের সমাজেও বোধহয় এটা হয় না, হওয়ার কোনো কারণও নেই। আমরা পশুর চাইতেও বেশি অধম হয়ে গেছি। ব্যাপারটা কি আমরা কারিনার মৃত্যুর পরে টের পাচ্ছি? আদতে ব্যাপারটা সত্য নয়। আমরা বিগত 2 বছরে যে চর্চাটা দেখেছি, হিংসার চর্চা, বিদ্বেষের চর্চা, একে মারো, ওকে মারো, ওর কবর রচনা করো, ওকে শায়েস্তা করো, ওটা ভেঙে ফেলো, ওটাতে গুড়িয়ে দাও, এই ব্যাপারগুলো দেখেছি। এবং আমাদের এই সমাজে একটা অশ্রদ্ধা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। এই যে কারো মৃত্যু নিয়ে উল্লাস, এটা শুরু হয়েছিল সেই 75 সালে। 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধু তাকে মারার পরে যে বুনো উল্লাস হয়েছিল, সেই বুনো উল্লাসকে হার মানিয়েছে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ব্যাপার নিয়ে যত বুনো উল্লাস করা হয়।
আমরা দেখেছি যে বঙ্গবন্ধু মারার পরে 7 জনও পাওয়া যায়নি জানাজা করার জন্য। লোক কোথায় ছিল? সাবান কেনার মানে কি বলে, ওই শেষ পর্যন্ত কুড়িয়ে আনা হয়েছিল 570 কাপড় কাচা সাবান। ঠিক মতো কাফনের কাপড় পাওয়া যায়নি, ওই শাড়ির থান কেটে তাকে জড়িয়ে মাটি দেওয়া হয়েছে। এতই যদি তার ভক্ত থাকে তাহলে জানাজায় লোক হলো না কেন? তার লাশ কেন 32-এ পড়ে থাকলো? দেখার লোক কেন হলো না? তার মৃত্যুতে কেন প্রতিবাদ হলো না? এই রকমের নোংরামি আমরা আমাদের সমাজে প্রচার করে এক ধরনের বুনো উল্লাস করার চেষ্টা করেছে। আমার মনে হয় যে আমাদের এই বাংলাদেশে সেই বুনো উল্লাসের শুরুটা 1975 সালে। তারপরের ধারাবাহিকতায় আমরা দেখেছি বিভিন্ন সময় এ ওরটা ও ওরটা এটা চলেছে। কিন্তু 2024-এর 5 আগস্টের পরে যেটা হয়েছে, বিগত বিশেষ করে প্রফেসর ইউনূসের 1.5 বছরের শাসনামলে যেটা হয়েছে, বাংলাদেশের এর আগে 55 বছরের ইতিহাসে কখনোই হয়নি। কেন বলছি যে 75 শুরু হয়েছে, 75-এ শুরু হয়েছে, তারপরে এটা মানে দীর্ঘ একটা সময় পরে 2024-এর 5 আগস্টের পরে আরও ভয়াবহ মূর্তি লাভ করেছে, সেগুলো আমরা দেখেছি, প্রকাশ্যে দেখেছি। আজকে কারিনার মৃত্যুর পরে যারা বুনো উল্লাস করছে, শকুনের মতো যারা ব্যবহার করছে, তাদেরকে আমরা সমালোচনা করছি এবং সমালোচনা করা অবশ্যই উচিত। তাদের এই কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু 2024-এর 5 আগস্টের দিন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, সেটাকে নিয়ে বুনো উল্লাস, পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে দিয়ে বুনো উল্লাস, কথায় কথায় পুলিশকে এভাবে মারতে হবে, ওভাবে মারতে হবে, পুলিশের মৃতদেহ দেখলে বুনো উল্লাস, প্রতিপক্ষের মৃতদেহ দেখলে বুনো উল্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানে বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভাত খাওয়ানোর পরে তাকে পিটিয়ে মেরে ফেলে সেটা নিয়ে বুনো উল্লাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মানে কি বলবো যে পঙ্গু বাবা তার মানে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েছিল, তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে বুনো উল্লাস, তাও ছাত্রদের। এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি, এই যে বুনো উল্লাস দেখেছি। এবং এই বুনো উল্লাস যারা করেছে তাদের কেউ কেউ যখন মারা গেছে তখন আবার প্রতিপক্ষের বুনো উল্লাস দেখেছে। যে দুইটা পক্ষেরই এই কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা তো এই বুনো উল্লাস দেখেছি ফেসবুকে, যে ছাত্রলীগ মেরে সেহরি করলাম। ছাত্রলীগ মেরে সেহরি করার যে বুনো উল্লাস, সেই বুনো উল্লাস তো আমরা দেখেছি। আমরা এই তো দুদিন আগেই দেখলাম যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর পরে জানাজাকে কেন্দ্র করে যে সকল কথাবার্তা মানে জানাজাকে কেন্দ্র করে ওই জয় বাংলা মিছিল টিছিল ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন করেছে, তার জন্য ফেসবুকে যে ধরনের নোংরামি করা হয়েছে সেটাও তো সমর্থনযোগ্য নয়। কিন্তু আপনাদের মনে হতে পারে যে কথাগুলো একপাক্ষিক হয়ে যাচ্ছে। কোনোভাবেই এই কথাকে একপাক্ষিক আলোচনার জন্য আজকের এই ভিডিও বানানো নয়। আমরা দুই পক্ষই কি করছে সেটা উল্লেখ করেই এর থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব সেটা খোঁজার চেষ্টা করব, কিংবা মুক্তি পাওয়া সম্ভব ছিল কিনা বিগত সময়ে সেটা আমরা কেন করতে পারিনি সেটার দিকে যাব। চলুন ফেসবুক পোস্টে কিছু জায়গায় আমরা একটু দৃষ্টি দিই। আমরা বেশিরভাগ ফেসবুক পোস্ট আপনাদেরকে যার আইডি তার নাম হাইড করে দেখাবো, কারণ আমরা চাই না যে আমাদের দ্বারা কেউ কোনো ধরনের কোনো অসম্মানিত হোক। কিন্তু একটা দুইটা আইডি দেখাবো, কারণ তাদের পরিচয়টা প্রকাশ হওয়া উচিত। তারা এই সমাজটাকে পজিটিভলি প্রভাবিত করতে পারতেন, কিন্তু খুবই নেগেটিভলি প্রভাবিত করছেন। যেমন ইমাম নামধারী এক ভদ্রলোক মুফতি আরিফ বিন কাদের, তিনি কারিনার ছবি দিয়ে পোস্ট করেছেন। দেখেন, ভারত চিকিৎসা না দিয়ে সুস্থ কারিনা কাইসারকে মেরে ফেলছে। প্রিয় তৌহিদি জনতা, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, কারিনা হত্যার বিচার চাই। কোনো যুক্তি আছে এই পোস্ট দেওয়ার ফেসবুকে? ভারত বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলেছে, এই পোস্ট ফেসবুকে দিচ্ছে। তার প্রোফাইল হচ্ছে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোগো, তার প্রোফাইল। এই প্রোফাইল থেকে এই ভদ্রলোক এই পোস্ট দিচ্ছেন। তাহলে ভারতে চিকিৎসা নিতে গেলেন কেন তিনি? এই সম্ভাবনা তো থাকতেই পারতো যে ভারত তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলছে। এরপরের পোস্টে আসেন,
এই ভদ্রলোক পোস্ট দিচ্ছেন, এই তার আইডি আমরা হাইড করে দেখাতে চাই। ভদ্রলোক পোস্ট দিচ্ছেন, কি লিখছেন দেখুন, তার মুখের ভাষা দেখেন। এই ফকিন্নির পুতগুলো চায় আপনি যেন রিয়্যাক্ট করেন, ও এতটুকু চায় যেন আপনি জ্বলেন। এদের লেসরা মিনিংলেস অ্যান্ড গুরুত্বলেস। জীবনের একমাত্র প্রাপ্তি হলো হাদি কারিনা মারা গেলে উল্লাস করা। করো চদু, অসুবিধা নাই। ট্যাক্সি চালাইতে চালাইতে তোগো হর্নিয়া হইয়া যাইব নাকি হোটেলে কামলা দেশ। মনে রাখবি আমরা জিতছি ফকিন্নির পুতেরা, তোরা হারসোস। আমরা শেখ মুজিবের মূর্তি ভাঙছি জুতাইছি, আমরা শেখ মুজিবের মূর্তি ভাঙছি জুতাইছি। তোগো হাসিনা রে কুত্তার মতো খেদাইছি। তোরা পালাইছোস, আমরা তোগো মেমোরি কবজা কইরা নিছি। মানে শেখ মুজিবের মূর্তি ভাঙছি জুতাইছি, এটা গর্ব সহকারে তিনি লিখছেন এবং তার পরিচয়টা আপনারা জানলে আপনারা অবাক হবেন। খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমরা সঙ্গত কারণেই তার পরিচয়টা হাইড করেছি। তারপরে তিনি লিখছেন, আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন থাকমো। তিনি যেই দিন বলবেন সেই দিন আমরা সবাই চলে যাবো, কিন্তু আল্লাহ আমাগো ইজ্জত ছিনাই লয় নাই। ইনশাল্লাহ এই মাটিতেই ইজ্জতের সাথে মরমু, বাকিটা আল্লাহর হাতে। তোগো মতো জিল্লতের জীবন ইনশাল্লাহ আমাগো হবে না। মনে রাখবি ফকিন্নির পুতেরা, আমরা জিতছি, তোরা হারসোস। পাশার মধ্যে উল্কি আঁকবি, এক পাশায় লিখবি হারু, আর এক পাশায় লিখবি পাট্টি। এটা হচ্ছে ফেসবুকে দেয়া পোস্টের ভাষা, বাংলাদেশের রাজনীতির আকাশে বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির। এবার আসুন পরের পোস্টে যায়। পরের পোস্টে মানে একজন বিখ্যাত মানে ছাত্রনেতা তিনি পোস্ট দিয়েছেন, দেখুন সেই পোস্টে তিনি লিখছেন, কোনো জুলাই সন্ত্রাসী মারা গেলে আনন্দিত হওয়াটা মানে না, এটা আমি ভুল বলেছি, ছাত্রনেতা না, আওয়ামী অ্যাক্টিভিস্ট একজন, বিদেশে থাকেন, আমি তারও পরিচয় আপনাদেরকে জানাতে চাই না। তিনি লিখছেন যে কোনো জুলাই সন্ত্রাসী মারা গেলে আনন্দিত হওয়াটা আমাদের অধিকার। মানে কেউ মারা গেলে আনন্দিত হওয়া তাদের অধিকার। কারো যদি এত পীড়িত থাকে জুলাই সন্ত্রাসীর জন্য, তাহলে সে চুপ থাকলেই পারে। আমাদের আনন্দ লেকচার দেওয়ার তো দরকার নাই। ভুলে গেলে চলবে না, এটা যুদ্ধ। যুদ্ধে শত্রুপক্ষের কলিজায় আঘাত করতে হয়, চোখে আঙুল দিয়ে দেখাতে হয় তারা কতটা ঘৃণিত। তাদের মৃত্যুও মানুষ আনন্দে উদযাপন করে। এই কথা তিনি লিখছেন ফেসবুকে। এই হচ্ছে তার লেখার ভাষা এবং পশ্চিমা দেশের খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর অন্যতম প্রধান ক্ষমতাধর দেশে তিনি বসবাস করেন। এরপরে দেখুন, যেটা বলছিলাম যে সেই বিখ্যাত ছাত্রনেতা তিনি পোস্ট দিচ্ছেন, তার নামও হাইড করছে। তার নাম প্রকাশ করা যেতেই পারতো, কিন্তু তার নামও হাইড করতে চাই, কারণ আমরা কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমরা শুধু অবস্থাটা বোঝাতে চাই আলোচনা করে যে দুই পক্ষই কি উৎসবে মেতেছে। তিনি লিখছেন, এই পোস্টটা দেখুন, আগেও বলেছি আওয়ামী লীগের স্পেসিফিক কোনো ধর্ম নেই, দলই তাদের ধর্ম। রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি ৩২ আর পবিত্র নগরী গোপালগঞ্জ। এর বাইরে তাদের কোনো মানবতা কাজ করে না। জুলাইয়ের পরিচিত মুখ কারিনা কাইসার আপুর মৃত্যুতে যেভাবে উল্লাস প্রকাশ করা হচ্ছে সেটাই তার প্রমাণ। আর এই আওয়ামী লীগ মাশরাফি সাকিবদেরই আওয়ামী লীগ। জুলাইয়ের যোদ্ধা কারিনা মৃত্যুর পরে উল্লাস প্রকাশ করছে, এতে তার অভিযোগ খুবই বাস্তবিক অভিযোগ, গ্রহণযোগ্য অভিযোগ। কিন্তু তিনি যে মানে বাক্য এবং শব্দগুলো প্রয়োগ করছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগের কোনো ধর্ম নাই, তাদের নবী হচ্ছে শেখ মুজিব। এই যে কথা, এটা কিরকম কোনো সভ্য মানুষের লেখা হতে পারে, তাও যদি বিখ্যাত কোনো ছাত্রনেতা হন। এবার আসেন আওয়ামী অ্যাক্টিভিস্ট একজনের মানে লেখা, তার লেখায় বাস্তবতা আছে কিন্তু রূঢ়তাও আছে। তিনি কি লিখছেন, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো পৈশাচিকতা যাদের ইতিহাস, আজ তাদের মুখে ভদ্রতার সবক বড্ড বেমানান দেখায়। নিয়তির চাকা ঘুরবেই, অন্যায়ের দেয়াল যতই শক্ত হোক, প্রকৃতির ঝড়ে তা একদিন ধূলিসাৎ হবে। প্রকৃতি কাউকে নিরাশ করে না, ছাড় হয়তো দেয় কিন্তু ছেড়ে দেয় না। খুবই ভদ্র ভাষায় লিখেছেন, কিন্তু ভদ্র ভাষায় আক্রমণাত্মক লিখেছেন। মানে ভদ্র ভাষাতেও যে লেখা হচ্ছে সেটা বোঝানোর জন্য এই ধরনের একটা পোস্ট আপনাদেরকে দেখালাম। এবার দেখেন
যে এনসিপির এক বড় নেতা তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, তার মাথার উপরে দাঁড়িয়ে উল্লাস করা হচ্ছে, দড়ি দিয়ে গলা বাঁধা হয়েছে সেই ভাস্কর্য সহ মুজিববাদ মুর্দাবাদ লিখা এনসিপির পোস্টার, সেই পোস্টার তিনি পোস্ট দিয়ে লিখেছেন, আমি তার নামও প্রকাশ করতে চাই না, তিনি লিখেছেন এ জেন্টল রিমাইন্ডার টু দ্য ফ্যাসিস্ট আওয়ামী জেনোসাইডার, রেস্ট ইন পিস কারিনা কাপুর। মানে এই যে বঙ্গবন্ধুর ছবিকে নিয়ে যে বুনো উল্লাস হচ্ছে তার ভাস্কর্য নিয়ে, সেটা তিনি আবার মনে করিয়ে দিয়েছেন। তাহলে এটা কি বুনো উল্লাস হলো না? যদি কারিনার মৃত্যুর পরে যেগুলো হচ্ছে সেগুলো খুবই নিন্দনীয় ঘৃণিত কাজ, সেগুলো বুনো উল্লাস অবশ্যই, কিন্তু এটাও তো বুনো উল্লাস, এটা থেকেও তো আমরা এক ধরনের মুক্তি তো চাই। এরপরে আসেন আরেকটা পোস্টে, মোস্তফা সরোয়ার ফারুকী কারিনার মৃত্যু নিয়ে একটা পোস্ট করেছেন, সেই পোস্ট শেয়ার দিয়ে এক ছাত্রনেতা তিনি মানে পোস্ট দিয়েছেন, এটা দেখে নিন তার পোস্টটা। তিনি লিখছেন, এই পোস্টে যদি হাহা দেখো জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্য বিখ্যাত তা না, মৃত্যুতে উল্লাস করবার জন্যও বিখ্যাত। ইউ নো দ্যাম, বাংলাদেশ নোজ দ্যাম। পরিচিত কিছু শুয়োর এখন হাহা তুলে নিচ্ছে, তোদের মৃত্যুতেও মানুষ হাসবে সেই অপেক্ষায়। আপনি যদি কারো মৃত্যু নিয়ে কিংবা কারো মানে বাংলাদেশের স্থপতির ভাস্কর্য নিয়ে বুনো উল্লাস করেন, তাহলে তার মানে পক্ষান্তরে ওই পক্ষ, যে পক্ষ খেপছে, তারা যখন বুনো উল্লাস করছে তখন আপনার কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। উত্তম হতে পারত যদি আপনিও এই বুনো উল্লাসটা না করে একটা সহমর্মিতার প্রেক্ষাপট রচনা করতে পারতেন। এবার আসুন একটা ফেসবুক পোস্ট, একটা দুইটা ফটো দিয়ে এই পোস্টটা তৈরি করা হয়েছে। আপনাদের মনে আছে শেখ হাসিনার সেই বিখ্যাত আইনজীবী যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর হাসতে হাসতে বলেছিলেন তিনি খুব কষ্ট পেয়েছেন, খুবই ব্যথিত হয়েছেন, সেই আইনজীবীর হাসিমাখা ছবি দিয়ে কী ধরনের ট্রল করা হচ্ছে দেখুন। সেখানে বলা হচ্ছে, কারিনা কাইসারের জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। হাসতে হাসতে থাকা হাসির মুখের যে ছবি, সেই ছবি দিয়ে এই পোস্ট তৈরি করা হয়েছে। এবার আসা যাক, মানে বললাম যে মানে দু একটা পরিচয় জানাবো, একটা পরিচয় প্রথমে জানিয়েছি, আরেকটা পরিচয় জানাবো। এই ভদ্রলোকের, বাংলাদেশ প্রতিদিনের এই ভদ্রলোকের এই ইয়াটা দেখুন, মানে ছবিটা দেখুন এবং পোস্টটা, তাকে আপনারা সবাই চিনেন। এই ভদ্রলোক, আমরা দেখলাম যে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় ছাত্রলীগ আওয়ামী লীগ যে জয় বাংলা মিছিল করলো, বিভিন্ন ধরনের মিছিল করলো, এরপরে এই ভদ্রলোক গণমাধ্যমে প্রকাশ্যে বলছেন যে তোরা এখন মরলে তোদেরকে জানাজাও আর দিতে দেব না আমরা। যদি আপনি সমাজে এই ধরনের কথা প্রতিষ্ঠিত করতে চান, তাহলে প্রতিপক্ষ যারা আরও বেশি তপ্ত হয়ে আছে, আপনারা একদিকে তপ্ত হয়ে আছেন, অন্যদিকে ওই পক্ষ তপ্ত হয়ে আছে, ওরা যখন আপনার মৃত্যুর পরে বুনো উল্লাস করবে, তখন আপনার এত বেশি আশ্চর্য হওয়ার কি কিছু থাকে? এখন যে এন্ডিংয়ে আসতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কালবেলার সঙ্গে কায়সার হামিদ কথা বলেছেন যে কেন এই যে বুনো উল্লাসটা হচ্ছে, আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টরা এত আলহামদুলিল্লাহ বলছে, মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলার বহু দৃশ্য আমরা এর আগে দেখেছি, দুই পক্ষেরই দেখেছি। মেরে ফেলার পরে আলহামদুলিল্লাহ বুনো উল্লাস, ছাত্রলীগ মেরে মানে করলাম, নাস্তা করলাম কিংবা সেহেরি করলাম, এই ধরনের পোস্ট আমরা প্রতিনিয়তই দেখেছি। আর বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তাকে নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো তো বলছি, ওই সাবান কেনা থেকে শুরু করে কাফনের কাপড় না পাওয়া, জানাজায় লোক না হওয়া, এহেনও কোনো ব্যাপার নেই। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি এই দেশের প্রতিষ্ঠাতা, যিনি এই দেশটাকে এনে দিয়েছেন, তাকে নিয়ে যদি আপনি নগ্ন বুনো উল্লাস করতে পারেন, তখন তো আপনার একবার ভাবা উচিত যে আপনার কিংবা আপনার স্বজনদের মৃত্যুর পরে অন্য কেউ যদি বুনো উল্লাস করে তখন আপনার কেমন লাগবে। এটা দুই পক্ষেরই ভাবতে হবে। আজকে যারা আওয়ামী লীগের অতি উৎসাহী অ্যাক্টিভিস্টরা, কারিনা কাপুর এই মানে বাচ্চা মেয়েই বলা যায়, কত আর বয়স, এই মেয়েটার মৃত্যুর পরে যে আলহামদুলিল্লাহর বন্যা বইয়ে দিচ্ছেন, বুনো উল্লাস করছেন,
এবং এর পেছনে কারণ হিসেবে আপনারা দেখাচ্ছেন যে গণভবন লুটপাটের সঙ্গে তিনি এবং তার বাবা জড়িত ছিলেন। সেই প্রসঙ্গে কায়সার হামিদ কালবেলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে গণভবন থেকে তিনি দাবি করছেন, আজকে আমি জানি না সত্য মিথ্যা, তিনি বলছেন যে গণভবন থেকে কোনো কিছু তারা আনেননি। ওখানে কেউ এটা নিচ্ছিল ওটা নিচ্ছিল, কেউ কম্পিউটার, কেউ ল্যাপটপ, কেউ মানে একটা কাপড় কিংবা একটা চাদর, কেউ এটা ওটা নিচ্ছিল। সেগুলো আমরা দেখছিলাম, এরটা ধরে দেখছিলাম, ওরটা ধরে দেখছিলাম, এই কাজটা করেছে, কিন্তু আমরা একটা জিনিসও আনিনি। এরকম বক্তব্য মেয়ের মৃত্যু নিয়ে, তার দাফন কোথায় হবে, এরকম অনেক কিছুই বলেছেন। বলার একটা পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কারিনাকে নিয়ে যে কারণে এটা হচ্ছে গণভবনের এই বিষয়টা, এই বিষয় নিয়ে আপনার বক্তব্য কি? তিনি বলছেন যে আমরা গণভবন থেকে কিছুই আনিনি। তার মানে তারা এক ধরনের অপপ্রচারের শিকার, এই দাবি কায়সার হামিদ করছেন। আমি ওই যুক্তিতর্কে যাব না, তারা গণভবন লুট করেছেন কি করেননি, কি এনেছেন না এনেছেন, সেখান থেকে কোনো জমিদারি উদ্ধার করেছেন কিনা সেটা তাদের ব্যাপার। তিনি বলেছেন যে ওই দিন সবাই রাস্তায় নেমেছিল, সবাই গণভবনে গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। এটাকে যদি তারা অন্যভাবে দেখে তাহলে আমাদের কি করার আছে, এরকম কথা তাকে বলতে শুনলাম। এই ভিডিওটা যখন করছি তার আগেই এই ইন্টারভিউটা দেখলাম। সে যাই হোক, তিনি সেটা করেন আর না করেন, আজকে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এই মেয়েটার মৃত্যুর পরে যেটা করছেন, তারা কি একবার একটু স্মরণ করবেন যে মানে ওরা যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে, ছাত্রলীগের একটা ছেলেকে খাবার দেওয়ার পরে পিটিয়ে মেরে ফেলার পরে বুনো উল্লাস করেছিল, তখন আপনাদের কষ্ট লাগেনি? কষ্ট লেগেছে তো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই মানে পঙ্গু ছেলেটা, শিশু, তার নিজের সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়ে কিংবা দুধ কিনতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই তথাকথিত নেতারা পিটিয়ে মেরে ফেললো, তারপরে তারা যে বুনো উল্লাস করেছিল, তখন আপনাদের কষ্ট লেগেছে তো। যদি কষ্ট লেগে থাকে তাহলে আপনাদের বোঝা উচিত যে কারো মৃত্যুর পরে এই বুনো উল্লাস অপরপক্ষকে কষ্ট দেয়। আপনি যদি মনে করেই থাকেন যে ওরা এই বুনো উল্লাস করে ভুল করেছে, ওরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে ভেঙে বঙ্গবন্ধুর ভাস্কর্যে মূত্র বিসর্জন দিয়ে মহা অন্যায় করেছে এবং এটা নিয়ে বুনো উল্লাস এখনও অব্যাহত রেখে চরম অপরাধ করছে, তাহলে তো মানে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা যদি সত্যিই কষ্ট পেয়ে থাকেন তাহলে তো এটা বোঝার কথা যে অপরপক্ষের বুনো উল্লাসে আমার কষ্ট লাগে। তো আমার যেহেতু কষ্ট লাগে সেহেতু অপরপক্ষ বুনো উল্লাস করছে, সেটার ফিডব্যাক আপনি বুনো উল্লাস দিয়ে দিচ্ছেন কেন? সেটার ফিডব্যাক আপনি পজিটিভ রোল প্লে করে দেন। আপনি একটা উদাহরণ তৈরি করেন যে তোরা মানুষ হয়েও যে পশুর মতো আচরণ করছিস, দেখ এত বিপদের মধ্যেও আমরা মানুষের মতো আচরণ করছে। যদি তা না পারেন তাহলে ওদেরকে খারাপ বলার অধিকার কি আর আপনাদের থাকবে? আমার মনে হয় যে সেই অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। ওদেরকে যদি আপনার মনে হয় যে ওরা পশু হয়ে গেছে, তাহলে আপনি মানুষ হন। কিংবা আবার অন্য পক্ষকে বলি, যারা এই মানে আওয়ামী অনুসারীদের নিয়ে বুনো উল্লাস করছেন, তাদের বলি, আপনাদের যদি আজকের এই ঘটনায় মনে হয় যে কারিনার মৃত্যুর পরে আওয়ামী অ্যাক্টিভিস্টরা যে বুনো উল্লাস করছে তাতে আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে এদের কারো মৃত্যু কিংবা এদের কারো অসহায়ত্ব নিয়ে আপনারা বুনো উল্লাসটা বন্ধ করে দেন। আপনারা একটা উদাহরণ তৈরি করেন যে তোরা কারিনার মৃত্যুর পরে বুনো উল্লাস করেছিস, তোদের কারো মৃত্যুর পরে আমরা আর বুনো উল্লাস করব না। কিংবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতো বীর মুক্তিযোদ্ধা, সংবিধান প্রণেতা, তার মৃত্যুর পরে কোনো ছাত্রনেতা হয়ে আমরা ফেসবুকে পোস্ট দেব না যে আওয়ামী লীগের কোনো ধর্ম নেই, ওদের ধর্ম, আওয়ামী লীগ ওদের ধর্ম, মুজিব ওদের নবী, এটা ওদের মানে জয় বাংলা ওদের কালেমা, এই ধরনের পোস্ট দিয়ে অন্যকে আঘাত করার চেষ্টা করার মাধ্যমে নিজেকে নিকৃষ্ট পর্যায়ে নামাবো না। আমার মনে হয় যে দুই পক্ষেরই বোধোদয় হওয়া উচিত।
কারণ সমাজটা শেষ হয়ে গেছে এবং এই সমাজটা এই যে হিংসার চাষাবাদ, এই যে বুনো উল্লাসের প্রতিযোগিতা, এটা থেকে বিরত রাখতে পারতেন এই জাতিকে যে ব্যক্তি, তার নাম প্রফেসর ইউনূস। তিনি সেটা না করে এই সমাজে হিংসা বিদ্বেষের চাষাবাদ করেছেন, এটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং নিজে মুখে বলেছেন, তোমার গ্রামে ফ্যাসিস্ট নেই, তোমার আশেপাশেই তো ফ্যাসিস্ট আছে, তো তোমরা কি করছো? তোমরা কি তাদেরকে ঠেকাতে পারছো? তোমরা তাদের ধরছো? এই কথা বলে যিনি হিংসা বিদ্বেষ মব এটা এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন, উস্কানি দিয়ে এই প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, তিনি ব্যর্থ হয়েছেন বলে আজকের সমাজের অবস্থাটা এত ভয়াবহ। একজনের মৃত্যুতে আমরা শোকের বদলে আলহামদুলিল্লাহ বলি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।